যে সুব্রত বাইন ছিল ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায়, সে সুব্রত বাইন অবশেষে ধরা পড়ল বাংলাদেশ সেনাবাহিনীর জালে। দীর্ঘ প্রায় 3 দশক ধরে বাংলাদেশের শীর্ষ গ্যাংস্টারের তালিকায় থাকা সুব্রত বাইন ভারতের রাজকীয় জীবন ছেড়ে কেন বাংলাদেশে এলো, এই কৌতূহল আছে অনেকের মনে। আর সেই কৌতূহলের জট খুলতেই সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। ধারণা করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিশানা বানিয়েছিল গ্যাংস্টার সুব্রত বাইন। এই শীর্ষ সন্ত্রাসী যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ অবস্থান করছিল, এই খবরটা গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আনেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের। সুব্রত বাইনের বাংলাদেশ অবস্থান সম্পর্কিত দীর্ঘ ফেসবুক পোস্টের একাংশে জুলকারনাইন শায়ের লিখেন, প্রায় 1.5 বছর আগে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে তাকে বাংলাদেশে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল টার্গেটেড রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে ভিন্ন পরিচয়ে যুক্তরাজ্যে পাঠানোর। তৈরিও করা হচ্ছিল সেভাবে। কিন্তু 5 আগস্ট 2024 পরবর্তী সময় তার আশ্রয়দাতারা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার কারণে পেশাদার এই অপরাধী সাধারণ জনগণের সাথে মিশে যায়। এদিকে অনেকেই ধারণা করছেন যুক্তরাজ্যের রাজনৈতিক গুপ্ত হত্যার ক্ষেত্রে সুব্রত বাইনের প্রথম টার্গেটই ছিল তারেক রহমান। অনেকে বলছেন যুক্তরাজ্যে যেতে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশে বসেই তারেক রহমানের অপেক্ষায় ছিল এই কুখ্যাত কিলার। এদিকে সমকাল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তারের সময় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি স্যাটেলাইট ফোনও জব্দ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে সহযোগীদের সঙ্গে স্পর্শকাতর তথ্য আদান প্রদানে এই ফোন ব্যবহার করতেন সুব্রত। অত্যাধুনিক প্রযুক্তি কিভাবে একজন শীর্ষ সন্ত্রাসীর হাতে গেছে এবং কতদিন ধরে তা ব্যবহার করছেন জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা সমকালকে বলেন, সম্প্রতি রাজধানীর অন্তত 3টি হত্যাকাণ্ডে শীর্ষ সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সহযোগীর যোগসূত্র পাওয়া যাচ্ছে। সর্বশেষ মধ্যবাড্ডায় বিএনপি নেতা সাধন হত্যায় যে অস্ত্র ব্যবহার হয় তা সুব্রতর ছিল বলে তথ্য মিলছে। এছাড়া সুব্রত বাইনের কাছে যে স্যাটেলাইট ফোন পাওয়া গেছে তার মাধ্যমে কিভাবে ও কাদের সঙ্গে যোগাযোগ করতেন তা জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা অবৈধ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম অপরাধ ঘটানোর জন্য নিজেদের কাছে রেখেছিলেন। সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় এই সদস্যরা ঢাকা সহ বিভিন্ন এলাকায় অপরাধ করে আসছিলেন। প্রাথমিক তদন্তে আসামিদের মামলায় জড়িত থাকা সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে তাদের আরও অনেক সহযোগীকে গ্রেফতার এবং আরও বিপুল অস্ত্রগুলি উদ্ধারের সম্ভাবনা রয়েছে। বার্তাবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী সহ সারা দেশে রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। তাদের টার্গেটে ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এই ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শিষ্য মোল্লা মাসুদ। পরিকল্পনা বাস্তবায়ন করতে এর মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাইন বাহিনী। মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বলে বার্তাবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে আসে। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া গ্রেফতার মোল্লা মাসুদ, সহযোগী শুটার MAS শরীফ ও আরাফাত ইবনে মাসুদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর 2001 সালে 23 শীর্ষ সন্ত্রাসীর নাম এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এ তালিকায় প্রথম নামই ছিল সুব্রত বাইনের। তার নামে ইন্টারপোলেরও নোটিশ দেওয়া হয়। এরপর সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি গাড়েন। ভারতে গিয়ে সেখানে জমি কিনে স্থায়ীভাবে বসবাসের জন্য যাবতীয় কাগজপত্র তৈরি করেন সুব্রত। সুব্রতর ছোট বোন চেরির স্বামী অতুল জানিয়েছিল, সুব্রতর ভারতীয় নাগরিকত্বের সব কাগজপত্র আছে। তারপরেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 2008 সালের 11 অক্টোবর কলকাতা পুলিশ তাকে আটক করে। তবে বেশি দিন জেলে থাকতে হয়নি, জামিন পেয়ে দুবাই চলে যায়। সেখান থেকে ফিরে কলকাতার এক চিত্রনায়িকার কাছে মোটা টাকা চাঁদা দাবি করেন। সেই ফোনের সূত্র ধরে 2009 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে ধাওয়া করে। টাস্ক ফোর্সের তাড়া খেয়ে সুব্রত নেপালের সীমান্ত শহর কাকরিভিটায় ঢুকে পড়ে এবং নেপালি পুলিশের হাতে গ্রেফতার হয়। প্রথমে তাকে পূর্ব নেপালের ভাদ্রপুর এবং পরে ঝুমকা কারাগারে নেওয়া হয়। 2012 সালের 8 নভেম্বর সেই কারাগারে 77 ফুট লম্বা সুড়ঙ্গ কেটে পালিয়ে যায় সুব্রত। এরপর থেকে তিনি কলকাতাতেই ছিলেন। সেখানে বসেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন। সড়ক ও জনপদের বড় বড় ঠিকাদারি কাজ ভাগাভাগি করতেন। সেই চাঁদার টাকায় নদিয়ায় 50 বিঘা জমি সহ এক বাগান বাড়ি কেনেন। এছাড়া ঢাকা ও কলকাতার ব্যবসায়ীদের টাকা আদায়ের কাজটি তিনি করতেন। কলকাতার ব্যবসায়ীদের পাওনা টাকা ঢাকার কোনো ব্যবসায়ীর কাছে আটকে থাকলে সুব্রতর লোকজন আদায় করে দিত। কলকাতায় বসেই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করা সুব্রত কেন বছরখানেক আগে হঠাৎ বাংলাদেশে ঢুকলো, সেই সমীকরণ অনেকেই মেলাতে পারছিল না। হাই প্রোফাইল রাজনৈতিক টার্গেট কিলিং এর জন্যই সুব্রতকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছুটা স্বস্তির খবর, সুব্রত বাইন এবং তাদের শিষ্যদের কারাগারে পাঠাতে পেরেছে সেনাবাহিনী। এখন দেখার বিষয় এই কুখ্যাত কিলার যেন কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে জামিন না পেয়ে যায়।